তৃণমূলের কি টাকা শেষ? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি টাকা শেষ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি টাকা শেষ? এবার ভোটে লড়বেন কি করে? এই কথাটা আমি কেন বলছি সবকিছুই বিশ্লেষণ করব। তার আগে বলি, নমস্কার বন্ধুরা, আমি মানু, আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছার ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। সবার আগে আপনারা যদি এই চ্যানেল নতুন ভিজিট করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে যখন মুখ্যমন্ত্রী আসন গ্রহণ করে, তৃণমূলের যে রেওয়াজটা ছিল আস্তে আস্তে যেন মুছে যাচ্ছে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বুঝতে পারছে। 2021 সালে বিজেপি হেরে গেছিল, কিন্তু 77টি আসনে ভোট পেয়েছিল। সেই সময়েও কিন্তু বিজেপির যে রেওয়াজ আমাদের রাজ্যে প্রায় অধিকাংশ মানুষের মুখে সেই গুঞ্জন শোনা গেছে। তৃণমূলের কিন্তু সেই সময় এতটা গুঞ্জন শোনা যায়নি, তা সত্ত্বেও তৃণমূল কিন্তু জিতে গিয়েছিল। কিন্তু এবার তো সেটা সম্ভব নয়। এসআইআর এর কারণে প্রায় প্রথম তালিকাতেই 60-65 লক্ষ ভুয়ো ভোটার বাদ গেছে। সেকেন্ড তালিকা প্রকাশ হবে ভোটের আগেই। ভোট তো ঘোষণা করে দিচ্ছে 23 এবং 29। তো সামনে ভোট, তৃণমূলের কিন্তু কোনো গুঞ্জন শোনা যাচ্ছে না। সত্যিই কি টাকা শেষ? টাকাটা আসবে কি করে? সমস্ত তো কৌশল বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশনার, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী। যে গোপন সূত্রে টাকা ঢুকত, কয়লা পাচার থেকে শুরু করে একদম গরু পাচার, খাদ্য চুরি, সব কিছুরই টাকা ধীরে ধীরে কিন্তু বন্ধ করে দিয়েছে। এই যে একটা আইপ্যাককে ঝড় চলতিও ভোট ঘোষণা হওয়ার আগেই, সেই আইপ্যাকের ঝড়টাও কিন্তু এবারে আর শুনো যাচ্ছে না। কারণ প্রতীক জেন ইডির কবলে পড়ে তো ওনাকে তো মাসে মাসে যেতে হয় কোর্টে। সবকিছুই আমি বিশ্লেষণ করব। কিন্তু এই যে বিজেপির ঝড় 2021 সালে যেরকম ভাবে শোনা গেছে, 26-এ সামনেই ভোট, ভোটের আগে পুরো পশ্চিমবঙ্গে সেই গুঞ্জন, সেই গেরুয়া শিবিরের ঝড় চারদিকেই কিন্তু হাওয়া বইছে। তৃণমূল কিন্তু একদম নিস্তব্ধ, কোনো নামও শোনা যাচ্ছে না, কোনো গন্ধও কিন্তু শোনা যাচ্ছে না। তো মমতা বন্দ্যোপাধ্যায় কি একেবারে চুপ হয়ে বসে গেলেন নাকি? তবে বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, এই যে মোটা মোটা অর্থের টাকা যে কৌশলে ঢুকতে, সমস্ত টাকা তো কেন্দ্রীয় সরকার থেকে বন্ধ করে দিয়েছে। কেন্দ্র কিন্তু সেরকম কোনো টাকা রাজ্যের পাঠায়নি। কি জন্য পাঠাবে? জানে যে অর্থমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে যদি টাকা পাঠায়, কোন দিকে টাকাটা খরচা হবে, এই কারণে হয়তো টাকা পাঠানো বন্ধ করে দিচ্ছে। তবে 2026 সালের বাজেট ও সাম্প্রতিক তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের পুঁজিভূত ঋণের পরিমাণ প্রায় 7.62 লক্ষের পরিমাণ। বুঝতে পারছেন টাকাটা কি তুলনায় আমাদের পশ্চিমবঙ্গের ঋণ বেড়েছে। এবং যদি তুলনামূলক বৃদ্ধি করা যায়, 2011 সালের বাম আমলের শেষে এই ঋণের পরিমাণ ছিল 1.97 লক্ষ কোটি টাকা। বর্তমানে কত গুণ বৃদ্ধি পেয়েছে আপনারা তো প্রমাণ পেয়ে গেলেন। তবে 2026 সালের 31শে মার্চের মধ্যে এই ঋণের পরিমাণ 7.9 লক্ষ কোটি টাকা ছড়িয়ে যেতে পারে।
বাজেট প্রকালীন 2026-27 সালের 31 মার্চের মধ্যে পশ্চিমবঙ্গের মোট দেনা বেড়ে 8.15 লক্ষ কোটি টাকা দাঁড়াতে পারে। মাথা পিছু ঋণের ভার জানেন? যে একটা বাচ্চা জন্ম হচ্ছে একদম বুড়ো পর্যন্ত মাথা পিছু একজনের মিনিমাম 70 থেকে 80 হাজার টাকা করে ঋণের ভার। এই যে লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী দিচ্ছে, এটা কোথার থেকে? সব আমাদের টাকা। মানে একটা বাচ্চার থেকে যদি বুড়ো পর্যন্ত 70 থেকে 80 হাজার টাকা যদি ঋণের ভার হয়, তাহলে এইরকম টাকা দেওয়ার যুক্তিটাই বা কি? সেই তো আমাদেরকেই তো শোধ করতে হবে, আমাদের ট্যাক্সের টাকা দিয়েই তো শোধ করছে। কিন্তু শোধ থোড়ি হচ্ছে কি? একের পর এক যখনই প্রকল্প আসছে কোটি কোটি টাকা সেই দিকে কিন্তু ব্যয় হচ্ছে, বৃদ্ধি কিন্তু কোনো দিকে হচ্ছে না। এই হচ্ছে বাজেট। এরপর আসি কয়লা পাচার মামলা নিয়ে। ইডি দাবি করেছে যে 2020 সালের আসানসোল এবং সংলগ্ন এলাকায় ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের খনি থেকে বেআইনিভাবে কয়লা উত্তোলনের যে দুর্নীতির অভিযোগ উঠেছিল তার সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনের সূত্র ধরে অভিযান চালানো হয়েছিল। আর্থিক তছরূপ, হাওয়ালা লেনদেন, আইপ্যাকের সঙ্গে আর্থিক যোগসূত্র। ইডির দাবি অনুযায়ী কয়লা পাচার মামলার অপরাধ লব্ধ অর্থের একটি অংশ আইপ্যাকের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রচার কাজে, বিশেষ করে 2022 সালের গোয়া নির্বাচনে ব্যয় করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন এখনো ইডি। এবং সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী শুনানি 24 মার্চ 2026 তারিখে হওয়ার কথা রয়েছে। সুপ্রিম কোর্টের ভূমিকা। 18 মার্চ 2026 শুনানিতে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেছে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি NV আঞ্জেরিয়ার বেঞ্চ মন্তব্য করেছেন যে তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে ঢুকে পড়ে এবং তথ্য প্রমাণ সরিয়ে ফেলার অভিযোগ অত্যন্ত গুরুতর। এর আগে কলকাতা হাইকোর্টের এই মামলা শুনানি চলাকালীন ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হওয়ায় বিচারপতি সুব্রা ঘোষের এজলাস থেকে মামলাটি পিছিয়ে যায়। পরবর্তী বিষয়টি সুপ্রিম কোর্টে স্থানান্তরিত হয়। এই যে ফাইলের ঘটনাটি আমরা সবাই কিন্তু দেখেছি, কিন্তু সেই বিষয়ে কোনো কিন্তু মুখ খুলেনি মুখ্যমন্ত্রী। যখন ইডি আইপ্যাকে অফিসে হানা দিল, যেভাবে ফাইলটা হাতে করে নিয়ে গাড়িতে উঠিল, তারপর যে মিডিয়া চেপে ধরল, এখনো পর্যন্ত খোলাসা করেনি কি কারণে তিনি আজকে ইডি আইপ্যাক অফিসে তদন্ত চলাকালীন তিনি ঢুকে ফাইলটি বের করলো কেন, বুঝতে পারছেন? মূল আইনি লড়াই। ইডি সুপ্রিম কোর্টে আবেদন করেছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে তদন্ত বাধা দেওয়ার অভিযোগ সিবিআই তদন্ত শুরু করা। অন্যদিকে রাজ্য সরকার প্রতীক জেনের পরিবার ইডির অভিযানে বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়েছে, বুঝতে পারছেন? এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দুয়ারে সরকার দুয়ারে সরকার, এই যে কিছুদিন আগে নন্দীগ্রামে ভাইপো গিয়েছিলেন স্বাস্থ্য নিয়ে কথা বলতে। কি নাম স্বাস্থ্যটা? সেবাশ্রয়। ভাইপো দিচ্ছেন সেবাশ্রয় এবং দিদি দিবেন দুয়ারে চিকিৎসা। কিন্তু আদৌ আমাদের পশ্চিমবঙ্গে সঠিকভাবে কি ডাক্তার হসপিটালে নির্বাচন হচ্ছে? এই ঘটনাটা আমি বলি আপনাদেরকে। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে মোট 78,559 জন এলোপ্যাথিক ডাক্তার নিবন্ধিত রয়েছেন।
আগস্ট 2024-এর তথ্য অনুযায়ী। তবে কিছু পুরনো সরকারি তথ্য এর সংখ্যা প্রায় 74,054 জন হিসাবে উল্লেখ করা হয়েছে। সরকারি ডাক্তারের যদি পরিমাণ ধরা হয়, রাজ্য সরকারি স্বাস্থ্য পরিষেবা কর্মরত চিকিৎসা সংখ্যা প্রায় 17,692 জন 2022 সালের রিপোর্ট অনুযায়ী। ডাক্তার ও জনসংখ্যার অনুপাত পশ্চিমবঙ্গ প্রতি 1,665 জন মানুষের জন্য গড়ে একজন ডাক্তার রয়েছেন, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদণ্ড 1.1000-এর চেয়েও কিছুটা কম। বুঝতে পারছেন, একজন ডাক্তার তার পেশেন্টের পরিমাণ রয়েছে টোটাল 1,665 জন করে। কোথায় ডাক্তার আপনারাই বলুন। ওই কি বলছি, টাকা যদি লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী, বেকার ভাতা প্রকল্পে যদি ব্যয় করা হয়, তাহলে উন্নতিটা হবে একটা কোথার থেকে। মেডিকেল শিক্ষা বর্তমান রাজ্যে মোট 38টি মেডিকেল কলেজ রয়েছে, যেখানে প্রতি বছর প্রায় 5,700-র কাছাকাছি এমবিবিএস আসন থাকে। কিন্তু সেগুলো আদৌ ভরপাই হচ্ছে কি হচ্ছে না, সেই বিষয়ে আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানা। এই যে আরেকটি কথা বলেছিল স্কুল নিয়ে, শিক্ষা নিয়ে, শিক্ষার তো দুর্নীতি আমরা দেখতে পেলাম। 32,000 চাকরি কেমন ভাবে বাতিল হলো, আরো বাতিল যেতেও, কিন্তু মায়া দয়া দেখে সেইটা খারিজ করা হলো। এই যে পরীক্ষা হলে আরো, কিন্তু যারা সেই সময় জেনুইনলি ভাবে চাকরি পাওয়ার যোগ্য যারা পাস করেছিল, ওই ভুয়ো বশত কিছু শিক্ষকের জন্য তাদেরও কিন্তু চাকরি গেল। রিসেন্ট যে পরীক্ষা দিল তারা হয়তো এবার পাস না করতেও পারে, 2016 সালে যারা পাস করেছিল। কারণ যখন একটা শিক্ষক বলুন, যে কেউ বলুন, কোনো একটা কাজে কর্মরত হয়ে যায়, বিশেষ করে সরকারি, তখন কিন্তু চাকরি পাওয়ার আগে যে খাটনটা খাটে চাকরি পাওয়ার পর, সেই কিন্তু খাটনটার খাটে নেই। মাস্টার বলুন, পুলিশ বলুন, মিলিটারি বলুন, যে কে বলুন। 2024-25 শিক্ষাবর্ষের ইউডিসি রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় 3,812টি সরকারি স্কুল একজনও ছাত্র ভর্তি হয়নি। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের স্কুলের অবস্থা। সারা দেশের মধ্যে এই সংখ্যাটি হচ্ছে সর্বোচ্চ। বুঝতে পারছেন, আয়ের দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে ছত্তিশগড়, বিহারের মতো রাজ্য এগিয়ে গেছে। মানে যে তুলনায় আয় আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায়, প্রতি বর্ষে এক একটি ছেলে সরকারি বা কোম্পানিতে যারা কাজ করছে, আমি তাদের কথা বলছি, 80,000, 70 থেকে 80,000 টাকার মধ্যে। কিন্তু সেই তুলনায় ছত্তিশগড় এবং বিহার রাজ্যে সামথিং আয় 1.5 থেকে 1,80,000-এর মতো। বুঝতে পারছেন, কৃষকদের তো বর্তমান অবস্থা বুঝতেই পারছেন, দাম সেরকম পাচ্ছে না। জিনিসের দাম বাড়ছে কিন্তু কৃষকরা দাম পাচ্ছে না। যারাই জিনিসটি আসছে তারা কিন্তু দাম পাচ্ছে না। গত এক দশকে 2012 থেকে 2022 সালের মধ্যে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 74,717 থেকে কমিয়ে 67,699 হয়েছে, অর্থাৎ প্রায় 7,018টি স্কুল এই সময়ে বন্ধ হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা, রাজ্য সরকার প্রায় 8,207টি এমন স্কুল চিহ্নিত করেছে যেখানে ছাত্র সংখ্যা 30 বা তার কম। এই স্কুলগুলোকে নিকটবর্তী বড় স্কুলের সাথে মিশিয়ে দেওয়ার প্রতিক্রিয়া চলছে। এর মধ্যে কলকাতা 531টি, নদিয়া 1100টি, জেলার সবচেয়ে বেশি স্কুল রয়েছে। ছাত্র শূন্য স্কুলগুলিতে বর্তমানে প্রায় 17,965 জন শিক্ষক রয়েছে। এই হচ্ছে আমাদের বর্তমানে স্কুলের অবস্থা। আমাদের গ্রাম্য অঞ্চলে সত্যি যে প্রাইমারি স্কুলগুলোতে আগে 100-150 জন ছেলে পড়তো, মানে 60-70 জন তো ধরে রাখুন, সেই স্কুলগুলোতে এখন ছাত্র ছাত্রীর সংখ্যা ভালো করে 30 জনও হয়নি। মানে কতটা অপচয় ঘটছে, কিন্তু সেই সব দিকে নজর কিন্তু নেই। শুধু কোন দিকে নজর? ভোট জিতে, সে যে করেই হোক, লক্ষ্মীর ভাতা দিয়ে হোক, বেকার ভাতা দিয়ে হোক, কন্যাশ্রী দিয়ে হোক, রূপশ্রী দিয়ে হোক, যা দিয়েই হোক, ভোট কিন্তু জিতে। উন্নতির দিকে নেই। আজ যদি 5টা বছর থেকে যায়, এই 26-এর যদি জিতে, আমাদের পশ্চিমবঙ্গের আরো বেহাল অবস্থা হবে। এবং 2011-12 সালে ক্ষমতায় আসার পরে তিনি জল ধরো জল ভরো প্রকল্প চালু করেন, যার অন্যতম লক্ষ্য ছিল ভূগর্ভস্থ জলের উপর নির্ভরতা কমিয়ে আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণ করা। 2015 এই বছরের ফেব্রুয়ারি মাসে তিনি রাজ্য সরকারের ভিশন 2020 নথি প্রকাশ করেন। এই পরিকল্পনায় মূল উদ্দেশ্য ছিল 2020 সালের মধ্যে রাজ্যের প্রতিটি ব্লক প্রতিশ্রুতি মানে পানীয় জল পৌঁছে দেওয়া, আর্সেনিক কবলিত এলাকাগুলিতে বিশেষ প্রকল্পের মাধ্যমে শুদ্ধ জল সরবরাহ নিশ্চিত করা। 2020 সালে জুলাই মাসে তিনি জল স্বপ্ন প্রকল্প চালু করেন। 58,000 কোটি টাকার এই বিশাল প্রকল্পের লক্ষ্য হলো আগামী 5 বছরের মধ্যে, অর্থাৎ 2024-25 সালের মধ্যে রাজ্যের 2 কোটি গ্রামীণ পরিবারের ট্যাপের মাধ্যমে আর্সেনিক ও ফ্লোরাইড মুক্ত বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। অতি সম্প্রতি 2024 সালের নভেম্বর মাসে তিনি জনস্বাস্থ্য কারাগারি দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যাতে আর্সেনিক প্রবণ এলাকাগুলি পাইপের মাধ্যমে জল সরবরাহের কাজ দ্রুত শেষ করে। মানে জলের আর্সেনিক যে সমস্ত এলাকাগুলিতে আর্সেনিক জল আসে সেইগুলিকে মুক্ত করা। কিন্তু এখনো পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়নি। এমন এমন জায়গায় জলের খুবই অভাব, বিশেষ করে পুরুলিয়ার জঙ্গলমহল এলাকাগুলি, পাহাড়ি এলাকাগুলিতে প্রচুর জলের অভাব। এমন এমন জল পান করে সেই সব দিকে কিন্তু কোনো নজর দেয়নি। এমন কিছু এলাকা আছে জলের বেরেল কিনে খায় 30 টাকা দাম দিয়ে। গ্রীষ্ম যখন পড়ে যায় সেই পানীয় জল 50 টাকা, 60 টাকা, 70 টাকা তো কিনে খায়, বুঝতে পারছেন? কিন্তু সেই দিকেও সেরকম ভাবে নজর দেয়নি, শুধু ঘোষণা করে যাচ্ছে, কাজ কিন্তু সম্পূর্ণ করছে না। এই হচ্ছে অবস্থা। এবং এই যে চাল চুরি, গম চুরি, যে সমস্ত নেতা মন্ত্রীরা জড়িত ছিল, সামনে ভোট, কিছু কিছু নেতাকে টিকিটও পর্যন্ত দিয়েছে। কুণাল ঘোষের মতো পার্টিকেও টিকিট দিয়েছে তৃণমূল, বুঝতে পারছেন? জ্যোতিপ্রিয় মল্লিক, ওই যে ডাল চুরি না চাল চুরি, ওনাকেও পর্যন্ত টিকিট দিয়েছে। চেঞ্জ সেরকম কোনো কিছু দেখা যাচ্ছে না। 1-2টো নতুন মুখ এসছে, খুব যে একটা চেঞ্জ হয়েছে তৃণমূলের তরফ থেকে হয়নি। আর সেরকম কিন্তু সরগোলও কিছু দেখতে পাওয়া যাচ্ছে নেই।
পুরোহিত ইমাম ভাতা এবং সরকারি কর্মচারী অন্যান্যদের বেতন ভাতা, মানে এইসব দিয়ে আমাদের রাজ্যটাকে পরিপূর্ণভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আজ যদি 5টা বছর রয়ে যায়, আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা কি হতে পারে তোমাদের সামনে একদম লাইভ তোমরা দেখতে পাচ্ছ। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এই চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।